This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবার আগে যে কথা বলছিলাম রিমা, বাংলায় ভোটার তালিকায় যখন নিবিড় সংশোধন নিয়ে রীতিমতো তরজা শুরু হয়ে গিয়েছে, কাজ শুরুর অপেক্ষা যে কোনো মুহূর্তে হতে পারে, ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সাজানো বাবা আর সাজানো মা আর তাদের কল্যাণে ভোটার তালিকায় ঢুকে পড়া একেবারে পাক্কা বাংলাদেশি। ওটা কিন্তু সাজানো নয়, বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকা, ভোটার লিস্টে নাম থাকা, ভোটার কার্ড নিয়ে এদেশে আসা, পাসপোর্ট ভিসা করে এদেশে আসা, কিন্তু তারপরে আর কিছুতেই ফিরতে না যাওয়া। আর ফিরতে যায় না বললে তো আর হয় না, তার জন্য তো এখানে থাকার কিছু একটা লাগে। এখানে থাকার যা যা লাগে তার জন্য এখানকার মতো করে মা বাবার জোগাড় করে নিতে হয়। এর মধ্যেই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশির খোঁজ, ভারতীয় মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে, হদিশ মিলেছে বাংলাদেশি পরিচয়পত্র। সন্দেহভাজনের খোঁজে TV9 বাংলা পৌঁছয় হিঙ্গলগঞ্জের গ্রামে, কিন্তু দেখা মেলেনি। অভিযোগের সত্যতা যাচাই করছে স্থানীয় প্রশাসন। কোথায়? কলকাতায় আছে। হ্যাঁ, কলকাতায়। প্রভাস মণ্ডল কোথায় কোথায় ভোটার লিস্টে নাম আছে ওর? এই আমাদের এখানেই আছে, আর বাংলাদেশে আছে। লোক একটাই, তবে পরিচয়পত্র দুটো। ভারতের ভোটার তালিকাতে আছেন, আবার বাংলাদেশের সাতক্ষীরার পরিচয়পত্রও আছে। সন্দেহের কেন্দ্রে হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের প্রভাস মণ্ডল। কাকদ্বীপের নিউটন দাসের মতো বাংলাদেশ থেকে এসে পরিচয় ভাড়িয়ে ভারতের ঘাঁটি গাড়ার অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে দাবি, 3 বছর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি প্রভাস বাণী মণ্ডল নামে এক মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে। TV9 বাংলার হাতে আসা নথিতে দেখা যাচ্ছে ভারতীয় ভোটার তালিকায় প্রভাস মণ্ডলের মা বাণী মণ্ডল, অথচ বাংলাদেশের সাতক্ষীরা জেলার চাকদহের ঠিকানায় ছাপা পরিচয়পত্রে প্রভাসের মা গীতা মণ্ডল, বাবা লক্ষণ মণ্ডল। ছোটবেলা থেকে এই জায়গায় এসেছে, সে ও আসলো, কিন্তু বাবা মা কেরা ছিল, কেরা কি হয়েছে আমি জানি, ওর তো কেউ নেই। কারে বাবা মা সাজিয়ে ও ভোটার কার্ড করলো এখানে? ও আছে হয়তো কেউ আত্মীয় স্বজন। সে যদি এপারে যে আধার কার্ড কিভাবে করবে? নিশ্চয়ই আমাদের এখানে গ্রামের লোক কোনো না কেউ সহযোগিতা করেছে। বিডিও বিসি ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা অবৈধ আছে, এটা কাটার ব্যবস্থা করো। উনি বলেছিলেন যে না, কাটা তো সোজা না। বাড়িতে গিয়ে প্রভাস মণ্ডলের খোঁজ মেলেনি। স্ত্রীর দাবি, স্বামী কলকাতায় জামা কাপড়ের দোকানে কাজ করেন, কিন্তু স্থানীয়দের দাবি উল্টোটাই। 3 বছর এখানে চলে এসেছে আর কি। আগে কোথায় ছিল? আগে বাংলাদেশে ছিল না, ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করেছে। যেহেতু ব্ল্যাকের কাজ করতো, এখনো নাকি ব্ল্যাকের কাজ করে? এখনো ব্ল্যাকের কাজ করে, ব্যবসা করে, মানে লোকের দোকানে থাকে। কিসের দোকান? সোনার দোকান? না, সোনার দোকান টোকান, কাগজ চোপড়ের দোকানে থাকে। কিন্তু এলাকার মানুষ তো বলছে যে ব্ল্যাক করে। না, ব্ল্যাক করে না। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে ফের যুক্তিযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং SIR কে আটকানোর জন্য ওরা যথাসাধ্য চেষ্টা করছে। এর উত্তর নির্বাচন কমিশনার দেবে, তিনি কিভাবে করেছেন এই জালিয়াত ভোটার, কেন তার তৈরি করতে হচ্ছে, আর উনি বাংলাদেশের লোক কেন ভারতে আসলেন তার উত্তর অমিত শাহ দেবে। কখনো নিউটন দাস, কখনো প্রভাস মণ্ডল, 24 পরগনায় সীমান্ত ঘেঁষা এলাকায় ফের বাংলাদেশির খোঁজ। প্রশ্ন উঠছে, সুন্দরবন কি অনুপ্রবেশের সেফ প্যাসেজ হয়ে উঠছে? সীমান্ত পেরিয়ে এপারে এলে ভারতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার গ্যারেন্টি পাচ্ছে বাংলাদেশিরা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে কারা? প্রশ্ন উঠছেই। দীপঙ্কা দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশি তাতে কি? বাংলাদেশি হওয়ার পরেও ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গাড়ি কিনে লিজের ব্যবসা শুরু শান্তা পালের। কত কীর্তি তার! 2 বছর ধরে বাংলায় নিত্য নতুন ব্যবসার ছক ধৃত বাংলাদেশির। মেডিকেল ভিসা এসে এদেশে আসলো, তারপর এতগুলো নথি কোথা থেকে সে পেয়ে গেল? কে বা কারা তাকে সাহায্য করেছিল? বাংলাদেশি শান্তা পালের আরও জালিয়াতি পর্দাফাঁস। মেডিকেল ভিসায় কলকাতা এসে নিত্য নতুন ব্যবসা শুরু করেন শান্তা। পুলিশ সূত্রে খবর, বাবার চিকিৎসা করাতে কলকাতা এসে আধার ভোটার কার্ড তৈরি করে পাকাপাকিভাবে থাকার চেষ্টা শান্তা পালের। গাড়ির পাশাপাশি হোটেল ব্যবসাতেও নামার পরিকল্পনা ছিল বাংলাদেশি শান্তা পালের। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ডে পূর্ব বর্ধমানের বরশুল পঞ্চায়েতের
গোপালপুরের ঠিকানার উল্লেখ ছিল। 2020 সালে সেই আধার কার্ড ইস্যু হয়। সেই নথি ব্যবহার করেই গাড়ির ব্যবসা করতে চেয়ে বিভিন্ন জায়গায় নথি জমা করেছিল শান্তা। শুধু তাই নয়, হোটেল ব্যবসায় নামার জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও লোনের আবেদন করেছিল বাংলাদেশি শান্তা পাল। তবে পূর্ব বর্ধমানের যে গ্রামের ঠিকানায় শান্তার আধার কার্ড, সেই গ্রামের মানুষ তার নাম কোনোদিন শোনেনি। নাম বলতে যতগুলো পাড়া আছে, পাড়ার সব মোটামুটি সবাইকেই কম বেশি চিনি, কিন্তু শান্তা পাল বলে ওখানে পাল টাইটেল বলে কেউ নেই। আমাদের কাছে যে ভোটার লিস্ট আমাদের থাকে, বা আমরা টোটালটাই গোটা গোপালপুর মৌজায় শান্তা পাল বলে কেউ নেই, কেউ থাকেও না। এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না। আমরা ছোটোবেলা থেকেই আছি, নাম শুনিও নি, দেখিও নি। কিন্তু পূর্ব বর্ধমানের ঠিকানায় এত নথি সে পেল কোথা থেকে? কে বা কারা সাহায্য করেছিল তাকে? নিজের কাজের জন্য কি আর কাউকে বাংলাদেশ থেকে বেআইনিভাবে এনেছিলেন এদেশে? যদি তাই হয়, তাহলে তারা এখন কোথায়? তদন্তে লালবাজার, TV9 বাংলা। রোগী সেজে কলকাতায় বসেই চোরাই মোবাইলের কারবার, কি অসাধারণ চক বাবুন। এদেশের চুরি যাওয়া মোবাইল পৌঁছে যাচ্ছে বাংলাদেশে, পৌঁছে দিচ্ছে একজন বাংলাদেশি যে বসে আছে কলকাতার হোটেলে। কিভাবে? মেডিকেল ভিসা নিয়ে কলকাতায় এসছে, মানে বলছে আসার সময় বলছে কলকাতায় এসে চিকিৎসা করাবো। চিকিৎসার কি অসাধারণ পদ্ধতি! মোবাইল চুরিটা নাকি চিকিৎসা। এমনই এক বাংলাদেশি এবার পুলিশের জালে। পার্ক স্ট্রিট এলাকার একটা গেস্ট হাউস থেকে রাজশাহীর বাসিন্দা যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ম্যাট্রিমনি সাইট, মানে বিয়ের ঘটকালি করে না, ওই সাইটের ফাঁদ পেতে চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে পুলিশ এই বাংলাদেশি যুবকের নাগাল পায়। ম্যাট্রিমনি সাইটে পরিচয়ের পর দেখা করতে গিয়ে সর্বস্ব খুঁড়িয়েছিলেন নিউ ব্যারাকপুরের যুবক। চায়ের সঙ্গে মাদক মিশিয়ে তার মোবাইল ফোন, ওয়ালেট লুট করে পালিয়েছিলেন মহিলা। পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে যায় ওই মহিলা। আপনি এই কাজ কতদিন ধরে করেন? হ্যাঁ, এরকম তো অনেকের কাছে অভিযোগ রয়েছে। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। তদন্তে উঠে এলো কলকাতা থেকে চুরি হওয়া এইসব মোবাইল ফোন চলে যেত বাংলাদেশ। শহরেরই এক গেস্ট হাউসে বসে সেই চোরা কারবার চালাতো এক বাংলাদেশি। পার্ক স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউস থেকে রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে পুলিশ গ্রেফতার করে। আমি জানতাম না যে চুরির ফোন। তাহলে নিলে কি করে? তুমি জানতে না যখন আননোন ব্যক্তির কাছ থেকে নিয়ে নিচ্ছ মোবাইল? পুরাতন মোবাইল ফোন ওয়েলএক্স থেকে নিয়েছিলাম। পুরাতন মোবাইল ভেবে নিয়েছিলে? আর মোবাইল দিয়ে কি করতে তোমরা? না, কিছুই না। বাংলাদেশে নিয়ে গিয়ে কি করতে? বাংলাদেশে নিয়ে ইউজ করার জন্য নিয়েছি। ইউজ করার জন্য অনেক মোবাইল নিয়েছো? এর আগে অনেক মোবাইল নিয়ে নাই। ওই দেখা যাচ্ছে মোবাইলটা একবারে একটার বেশি নেওয়াও যায় না। মাহমুদুল হাসান গত 15 জুলাই মার্কেট স্ট্রিটের আর গেস্ট হাউসে উঠেছিলেন। দেখা যাচ্ছে রেজিস্টার খাতায় লেখা রয়েছে বাঘা, রাজশাহী থেকে তার বাসিন্দা, এবং দেখা যাচ্ছে 15 তারিখ রাত 9:30টায় আসে। এইটা হচ্ছে তার পাসপোর্টের জেরক্স কপি, এবং তাতে লেখা রয়েছে পাসপোর্ট নম্বর, কবে এসছে, কবে উঠেছে, তার ফোন নাম্বার, যাবতীয় তথ্য জমা দিয়েছিল এই আর গেস্ট হাউসে। স্যার উনি 15 তারিখে এসেছেন, এই যে 15 তারিখে আমাদের রেজিস্টারে এন্ট্রি করা আছে। ও কি কখনো হাব ভাব দেখে বা কোনো কিছু সন্দেহ হয়েছে? সন্দেহ হয়নি, আসে রুমে যাইতো, আসতো বেরোতো, কোনো ধরনের সন্দেহ হয়নি। ধৃত মাহমুদুল হাসান মেডিকেল ভিসায় কলকাতায় এসেছেন। মার্কুই স্ট্রিটের গেস্ট হাউসে ওঠা আরও এক বাংলাদেশি যুবকের নথিপত্র পুলিশ খতিয়ে দেখছে। এই যুবকের হাবভাব, গতিবিধি যে সন্দেহজনক ছিল সেইটা কিন্তু পুলিশের তরফে উঠে আসছে, এবং পুলিশ একটা বিষয় পরিষ্কার, এই মোবাইলগুলি নিয়ে গিয়ে বাংলাদেশে একাধিক অপরাধ কাজের সঙ্গে যুক্ত হতো। তার সঙ্গে নাশকতামূলক কোনো কার্যকলাপ হতো কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। প্রসেনজিৎ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। বেসুরো মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে হিমশিম দশা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। পুরোপটে রাজবংশীদের হেনস্থার অভিযোগ তুলেছেন দিলীপ। এবারে সেই ইস্যু মোকাবিলা করতে গিয়ে উল্টে নতুন বিতর্ক উস্কে দিলেন মেয়র। রাজবংশী নন এমন এক কাউন্সিলরকে রাজবংশী বলে দাবি করে বসলেন। দুদিন আগে পুরোপটের মিটিং থেকে এই মেয়র পরিষদকে বের করে দিয়েছিলেন মেয়র আর ডেপুটি মেয়র। এবার সেই বিদ্রোহী পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে গিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। রাজবংশীদের হেনস্থার অভিযোগে শুক্রবারই নিজের ওয়ার্ডে মিছিলের ডাক দিয়েছেন দিলীপ বর্মন। তার সাফ অভিযোগ, রাজবংশী হেনস্থার কারণেই উত্তরবঙ্গে পিছিয়ে তৃণমূল। উত্তরবঙ্গে এই কারণেই কয়েকটা লোকের জন্য
এই যে তৃণমূল যে হারছে, মমতা ব্যানার্জি নীতি আদর্শ বলে, এরা নীতি আদর্শ মুখে বলে, কাজে করে না। যদি করতো তাহলে রাজবংশী আর আদিবাসীদের ভোটটা কোনোদিন অন্য দলে যেত না। গোলমাল বাঁধল দিলীপ বর্মনের তোলা এই রাজবংশী অস্ত্রের মোকাবিলা করতে গিয়ে। দিলীপ বর্মনের অভিযোগ ওড়াতে তৃণমূল কাউন্সিলর কুন্তল রায়কে রাজবংশী বলে দাবি করেন মেয়র। রাজবংশীর পাশাপাশি দুজন আমাদের আছেন, কাউন্সিলর আছেন, একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরে কাউন্সিলর। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। মেয়র তাকে রাজবংশী বলে দাবি করায় কার্যত আকাশ থেকে পড়েছেন কুন্তল রায়। এরকম আমি শুনিনি এখনো, তবে এটা যদি এরকম বলে থাকেন এটা উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। গোটা ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা এবার সুর চড়িয়ে বলছেন মেয়র নিজেই জানেন না বোর্ডে কজন রাজবংশী আছেন। গৌতম বাবু হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করে নাই যোগ্যতা থাকা সত্ত্বেও, হতে পারে। এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি? এটা তো রাজবংশীদেরও অপমান। মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। দিলীপের কর্মকাণ্ড নিয়ে দলের ওপর মহলে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরও বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন দিলীপ। এবারে দিলীপ হাতিয়ার করেছেন রাজবংশী ইস্যুকে। 26-এর ভোটের আগে যা চাপ বাড়িয়েছে শিলিগুড়ির শাসক শিবিরের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হুগলিতে তৃণমূল সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। এরা আবার দেশে লোক নন, একজন সারা বছর খবরে থাকেন, কাউকে ধমকে চমকে, কখনো আবার ধমকাতে গিয়ে চুপসে গিয়ে। আরেকজন আবার দিদি নাম্বার 1 সারা ভারতের মানে বাংলার। স্কুলের সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস। তৃণমূল বিধায়কের এই আচরণে নাকি রুষ্ট হয়েছেন সাংসদ। দলের যাকে জানাবার জানাবো, শেষ দেখে ছাড়বো হুঁশিয়ারি দিয়েছেন 1 নম্বর দিদি। আর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরোধ আগেই প্রকাশ্যে এসেছিল। এবার রচনা স্পষ্ট করে বললেন বিধায়কের কীর্তির কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন নাকি। দলের যেখানে জানানোর জানিয়ে দেবেন। একই সঙ্গে তার চ্যালেঞ্জ, দম থাকলে আটকে দেখান। বিতর্কের সূত্রপাত চুঁচুড়ার বাণী মন্দির স্কুল থেকে। অভিযোগ, সাংসদ তহবিলের টাকায় স্কুলে কেন স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে, কার অনুমতিতে হয়েছে তা নাকি এসে জানতে চান অসিত। যেমন গিয়ে থাকেন, জানেন তো, পুরসভাতেও মাঝে মাঝে হামলা করেন, হাজিরা দেন, পুরসভার মেয়রের কাছে জানতে চান, কখনো বা পুরসভার আধিকারিকের কাছে জানতে চান কে নিয়োগ করলো, কবে নিয়োগ করলো, চুপসেও যান। স্কুলের শিক্ষিকাদের নাকি গালিগালাজও করেছেন এই স্কুলে গিয়ে অসিত মজুমদার, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা নিজে। তার কাছে বিধায়কের আচরণ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। তারপরেই রচনা প্রকাশ্যে মুখ খুলেছেন দলেরই বিধায়ক অসিতের বিরুদ্ধে। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করব সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। ব্যাপারটা কি বলুন তো? রচনা বলছেন বয়স হয়ে গিয়েছে, মাথা কাজ করছে না, কিন্তু অসিত মজুমদার ইদানিং করে মুখ খুলেও যেন একটু পরেই চুপসে যাচ্ছে। মুখে এবার কুলুপি এঁটে ফেলেছেন। কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে জমা দিন, এমনটাই মন্তব্য করে অসিত মজুমদার আপাতত মানে বিষয়টা ইতি টানার চেষ্টা করেছেন। যিনি নিজে বিতর্ক তৈরি করেন, তিনি তৈরি হওয়া বিতর্কে খুব একটা গা করছেন না। কিন্তু লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার। বালিকা বালী মন্দির স্কুলের অভিভাবকদের
ছাত্রদের দেখার দায়িত্ব আমার। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে এবার পরীক্ষার দিন বদলের পক্ষে সওয়াল উচ্চশিক্ষা দপ্তরের। শাসক দলের ছাত্র সংগঠন বলেই চাপ কি বাড়াচ্ছে সরকার? 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা রয়েছে। 28 অগস্ট পরীক্ষায় তীব্র আপত্তি জানিয়ে সরব হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার ওই 28 তারিখের পরীক্ষার দিন বদল করার কথা বলে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর। শাসক দলের ছাত্র সংগঠনের হয়ে চাপ বাড়ালো রাজ্য সরকার। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় অ্যালার্জি, শাসক দলের সংগঠন বলে সওয়াল সরকারের। তবে এখনো কিন্তু সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। শাসক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য কেন পরীক্ষার দিন বদল হবে, আগেই প্রশ্ন তুলেছিলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে রাজ্য ছাত্র পরিষদ। আমরা আমাদের কাছে এখন আবেদন করেছিলাম, অনেক ছাত্রছাত্রীরা আমাদের কাছে আবেদন করেছিল, তাদের চিঠি আমাদের কাছে আছে, তার পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলাম। কি মানবেন কি মানবেন না সেটা তো তাদের ইস্যু। তবে আমার মনে হয় একটা ইউনিভার্সিটি এমন একটা ইনস্টিটিউশন যার সবার আগে মানবিক হওয়া উচিত। কোনো ছাত্রছাত্রী যাতে রাস্তায় কোনো রকম টেনশনে থাকে, তারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু ইউনিভার্সিটি ডিসিশন নেওয়া উচিত। সরকার আর দল আলাদা নেই, দলও বলা মুশকিল, সরকারের পরিবার। পিসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করিতে হইবে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH